এক সুন্দরী ভ্যাম্পায়ার যে একজন মানুষকে কামড়ে নিজের দাঁত ভেঙে ফেলে। তাই সে দেখা করে একজন ডেন্টিস্টের সাথে। এরপর এই ডেন্টিস্ট আর ভ্যাম্পায়ার মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মানুষের ভ্যাম্পায়ারের ভিতর ভালোবাসার কি পরিণতি হয় তা জানতে পারবো এই সিরিজে, যার নাম হলো টুথপারি। গল্পের শুরুতে আমাদের গল্পের নায়িকা রুমিকে দেখানো হয়। সে একজন ড্রাকুলা ছিল। সে অনেক সুন্দর ছিল। মেয়েটি একটি বারে যায় এবং সেখানে একটি লোককে ভুলিয়ে ভাসিয়ে তাকে তার সাথে নিয়ে যায় ওই হোটেলের একটি রুমে। তারপর সেই লোকটিকে ঘাড়ে কামড়ে অজ্ঞান করে দেয় এবং তার রক্ত চুষে খেতে থাকে। কিছুক্ষণ পর সেই রুমে তার বান্ধবী শিলাও চলে আসে। সে শিলাকে লোকটি রক্ত খেতে বলে। শিলা প্রথমবার কোনো মানুষের রক্ত খায় আর তার খুব ভালো লাগে এবং সে লোভ সামলাতে না পেরে একবারে অনেক রক্ত খেয়ে ফেলে। এরপর রুমি ও শিলা মিলে কিছু রক্ত বোতলে ভরে রেখে নেয় এবং বলে যে লোকটির জ্ঞান ফিরলে তার আর কোনো কিছুই মনে থাকবে না। এরপর তারা ওইখান থেকে চলে আসে। তারা একটি ট্যাক্সি করে কোথাও যেতে থাকে। তখন আমরা জানতে পারি ওরা এবং এডি নামের দুজন তাদেরকে মাটির নিচ থেকে ওপরে আসতে মানা করে দিয়েছিল। নিষেধ থাকা সত্ত্বেও রুমি লুকিয়ে লুকিয়ে ঠিক ওপরে আসতো এবং মানুষ শিকার করত। কিন্তু শিলা শেষ কবে বের হয়েছে তা তার মনেও নেই। আর অনেক বছরে এই প্রথম সে বের হলো। তখন রুমি তাকে বলে যে এরপর থেকে শিলা যেন কাউকে ভয় না পায় এবং তার মতো বাইরে এসে জীবনটাকে উপভোগ করে। শিলা অনেক খুশি থাকে। কথা বলতে বলতে তারা তাদের লোকেশনে চলে আসে। আর তখন এডি ও ওরা নামের দুজনের কথা তারা বলতে থাকে। এডি ও ওরা মানুষ ছিল এবং তারা রুমি সহ সকল ড্রাকুলাদের নিজের আন্ডারে রাখত। এডি তাদেরকে উপরে যেতে নিষেধ করেছিল, কিন্তু রুমি বের হয়। এরপর তারা চুপচাপ গর্তের ভেতরে ঢোকে। তখন গর্তে ঢোকার দরজার সামনে তাদেরকে একজন আটকায়। তারা ওই লোকটিকে তাদের আনা রক্ত থেকে এক বোতল রক্ত দেয়। তখন লোকটি দরজা খুলে দেয়। তারা ভেতরে ঢুকে। ভেতরে ঢুকলে আরেকটি ছেলে রুমিকে বলে যে সে জানে রুমি কোথায় গিয়েছিল আর তাই সে এখন ওরাকে জানাবে আর ওরা এডিকে জানাবে। তারপর সে রুমের মাথা ঘাড় থেকে আলাদা করে দিবে। আর এই হুমকিতে রুমি মোটেও ভয় পায় না। এরপর আমাদেরকে দেখানো হয় ডেভিডকে। সেও বুঝতে পারে যে রুমি উপরে গিয়েছিল, কিন্তু সে রুমির ফ্রেন্ড ছিল, তাই সে তাকে কিছুই বলে না। তখন রুমি ডেভিডের সাথে মজা করে। তারপর সে চলে আসে মীরার কাছে। তখন মীরা রুমিকে জানায় যে রুমির উপরে যাওয়ার কথা ওরা জেনে গিয়েছিল। ওরা তখন এডির কাছে খবর পাঠায়, কিন্তু এডি গভীর ঘুমে থাকায় এবারের মতো তারা বেঁচে গিয়েছে। কিন্তু পরের বার থেকে তাদেরকে বেশি সাবধানে থাকতে হবে। এরপর রুমি মীরাকেও তার সাথে যেতে বলে, কারণ কালকে ট্যাংরা পার্টি হবে। কিন্তু মীরা বলে যে সে আর উপরে কোনোদিনও যাবে না এবং সে রুমিকে মীরাকে সাথে নিয়ে যেতে বলে। সে আরও বলে যে তারা যেন কোনো মানুষকে না মারে, কোনো মানুষকে ড্রাকুলাতে কনভার্ট না করে এবং কেউ যেন না জানে তারা কারা। ওই দিনই দেখানো হয় গল্পের নায়ক রয়কে। সে তার মা বাবার সাথে থাকে। সে একজন সাদামাটা ছেলে এবং একজন ডেন্টিস্ট। সে সকালে উঠলে তার বাবা জানায় যে তার বন্ধু আছুর মেয়ে মিথিলাকে বিয়ের জন্য দেখতে যেতে হবে। সে ওভাবে রাজি না থাকলেও তার মা বাবার কোথায় যেতে রাজি হয়। মেয়েটির সাথে দেখা করতে গেলে সে একটু সাই ফিল করতে থাকে। তখন মেয়েটা তার কাছে জানতে চায় সে কালকে ট্যাংরা পার্টিতে যাবে কি না। রয় বলে সে কখনোই এই পার্টিতে যায়নি। তখন মিথিলা বলে যে রয় যদি যায় তাহলে তার বাবাও তাকে যেতে দিবে। তখন রয় বলে যে তার বাবা তাকে পার্টিতে যাওয়ার জন্য পারমিশন দিবে না। তাই সে ঠিক করে যে সে অন্য কোথাও যাওয়ার কথা বলে বের হবে। পরের দিন তারা পার্টিতে চলে আসে। সেখানে রুমি আর শিলাও ছিল। তারা সবাই নাচ গান করছিল, কিন্তু রয় সবার থেকে আলাদা হয়ে বারের সামনে বসে থাকে এবং মিথিলাকে অন্য একটি ছেলের সাথে ডান্স করতে দেখে। কিন্তু তার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এরপর সে অনেক বোর হচ্ছিল, তাই বারটেন্ডারকে বলে সে কি তার জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে দেবে। এরপর বারটেন্ডার তাকে পারমিশন দিয়ে দিলে সে তাকে অনেক ভালো একটি ড্রিঙ্ক বানিয়ে খাওয়ায়। এরপর বারটেন্ডার ড্রিঙ্কটি খেতে গেলে রয় দেখে তার মাড়ি থেকে রক্ত পড়ছে, তাই সে তাকে তার ক্লিনিকে তার পরের দিন আসতে বলে। তখন রুমি তাদেরকে দেখছিল। রুমি তখন বারটেন্ডারের কাছ থেকে একটি খালি গ্লাস নেয় এবং তাতে রক্ত ভরে খেতে থাকে। এরপর সে ভিড়ের মধ্যে তার পরবর্তী শিকার খুঁজতে থাকে। তখন সে একটি মোটা লোককে বেছে নেয় এবং তাকে তার সাথে প্রাইভেট কোনো জায়গায় যেতে বলে। এরপর তারা আলাদা এক জায়গায় গেলে রুমি তাকে কামড়ে দেয়, কিন্তু তখন তার দাঁত ভেঙে যায়। এছাড়া লোকটির ঘাড়ে একটি কাটা জায়গাও ছিল, আর সেখানে রুমি কাটা ক্ষত থেকে রক্ত খায় এবং লোকটির শরীরে কিছু একটা হতে থাকে। রুমি অনেক ঘাবড়ে যায়। রুমি ওখান থেকে তাড়াতাড়ি নিচে চলে আসে এবং মীরা ও ডেভিডের কাছে এসে জানায় যে লোকটির ঘাড় মেটালের মতো ছিল। তাই সে যখন লোকটিকে কামড়াতে যায় তার দাঁতটি ভেঙে যায়। মীরা অনেক ভয় পেতে থাকে। ডেভিড তখন বলে যে সে সবটা ঠিক করবে, কিন্তু এ ব্যাপারে যেন কেউ না জানতে পারে। এডি আর ওরার কানে যদি যায় তাহলে রুমিকে তারা মেরে ফেলবে।
পরের দিন রয়ের মা রয়ের কাছে জানতে চায় যে সে কালকে রাতে কয়টায় বাড়ি ফিরেছিল। রয় উত্তর দিতেই যাবে, তখনই তার বাবা জানায় যে রয় 2:45 বাসায় ফিরেছে। তখন তার মা জানতে চায় যে মিথিলা আগের দিনে ক্লাসিক্যাল মিউজিক শুনতে কী পরে এসেছিল। রয় জানায় যে সে শাড়ি পরে এসেছিল। তখন তার বাবা নিউজ পেপারে মিথিলার ছবি দেখে, যেটা দেখে সে বুঝতে পারে যে মিথিলা আগের দিন ট্যাংরা পার্টিতে গিয়েছিল এবং রয়ও তার সাথে যায়। তখন রয়ের মা পেপারে দেখে মিথিলার সাথে আরেকটি ছেলে। রয় জানায় যে ছেলেটি তার বয়ফ্রেন্ড। রয়ের সাথে বিয়ে করার মিথিলার কোনো ইচ্ছেই নেই। এরপর একটি বৃদ্ধ লোককে দেখানো হয়। লোকটি অনেকগুলো বাচ্চাকে নিয়ে ড্রাকুলাদের গল্প বলতে থাকে। সে বলে ড্রাকুলা আসলেই আছে। তখন বাচ্চারা ভয় পেতে থাকে। এরপর তার ছেলে কার্তিক ওখানে আসে। তখন বৃদ্ধ লোকটি তার নিজের ছেলেকে চিনতে পারে না এবং আবল তাবল কথা বলতে থাকে। যাই হোক, নিজের বাবাকে ঠিকঠাক করে রেখে আসার পর সে পুলিশ স্টেশনে চলে আসে। সে একজন পুলিশ কনস্টেবল ছিল। তার আসার আগেই সেখানে সেই আগের দিনে রুমির কামড় খাওয়া মোটা লোকটি আসে। সে আসলে আগের দিন রাতে ঘটনার জন্য রিপোর্ট লেখাতে থাকে। এছাড়া বলে কার্তিকের বাবা এসব ভুয়ো জিনিসগুলো বেশি জানে এবং কার্তিকও এগুলো জানে। এটা বলে তারা কার্তিকের নিয়ে ঠাট্টা করতে থাকে। এদিকে কার্তিক এই সব কিছু শুনে ওই দিন রাতে রুমি ডেভিডের কথা মতো আব্দুল নামের একজন ড্রাকুলার সাথে দেখা করতে যায়, যাকে বের করে দেওয়া হয়েছিল নিচে থেকে, কারণ সে একজন মানুষ মেয়েকে ভালোবেসে ফেলেছিল আর ডেভিড তাকে উপরে এক জায়গায় লুকিয়ে রাখে। রুমি তার কাছে তার দাঁত ঠিক করার জন্য যায়, কিন্তু যেয়ে দেখে আব্দুলের হাত পা কাঠমন্ডরা কেটে ফেলেছে। এখানে বলে রাখি, কাঠমন্ড হচ্ছে একটা দল, তারা এসব ড্রাকুলাদের শিকার করে থাকে। তো যাই হোক, রুমি যখন তার কাছে যায়, সে তার দাঁতের কিছুই করতে পারবে না বলে দেয়। এটা শুনে রুমি আবার নিচে ব্যাক করতে থাকে আর এদিকে এডি সবাইকে একসাথে ডেকে কথা বলতে থাকে। তখন তার মনে হয় কেউ একজন ওখানে মিসিং আছে, তাই সে অমরকে বলে যে কয়জন ওখানে আছে তা গুনতে। তার গোনা প্রায় শেষই হচ্ছিল, তখনই রুমি তাড়াতাড়ি করে ওখানে চলে আসে এবং দাঁড়িয়ে পড়ে। কিন্তু এডি তো অনেক চালাক, সে বুঝতে পারে যে রুমি ওখানে ছিল না, তাই সে রুমিকে তার কাছে আসতে বলে। কিন্তু তার গায়ে সিলভারের কিছু থাকায় রুমি যতই তার কাছে আসতে থাকে ততই তার মাথা ঘোরাতে থাকে। এডি এটা মনে করে যে রুমি হয়তো সে আগের দিন রাতে যে বাইরে গিয়েছে। তখন ডেভিড বলে যে রুমি আগের দিন রাতে তার সাথে ছিল। এটা জেনে এডি ডেভিডকে বিশ্বাস করে এবং রুমিকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন রাতে রয়কে দেখানো হয় সে তার ক্লিনিকে ছিল। তখন সে তার কাজের মেয়েটিকে ঘর যেতে বলে আর তার ক্লিনিকের রুমের পেছনে গিয়ে কুকিং ভিডিও শ্যুট করতে থাকে। এটা তার প্যাশন ছিল, কিন্তু তার বাবার ভয়ে সেটাকে লুকিয়ে রাখে। তখনই সে দরজা খোলার আওয়াজ পায়। রয় দ্রুত বাইরে আসে আর দেখা যায় সেখানে রুমি এসছে। রুমি তখন তার দাঁত লাগিয়ে দিতে বলে। তখন রয় তার দাঁত দেখতেই যাবে আর তখনই রুমির দাঁতে লেগে তার আঙুল দিয়ে রক্ত পড়ে আর সেটা রুমির মুখে চলে যায়। রুমির অনেক টেস্টি লাগে সেটা, কিন্তু রয় এই রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়। রুমি তার জ্ঞান ফেরার অপেক্ষা করে। রয়ের জ্ঞান ফিরলে রয় রুমিকে বলে কাল আসতে। রুমি তারপর ওইখান থেকে চলে যায়। অন্যদিকে ওই মোটা লোকটি কার্তিকের সাথে সেই জায়গায় আসে যেখানে তাকে রুমি কামড়েছিল। ওটা একটা রেস্টুরেন্ট ছিল। কার্তিক খাবার খেতে থাকে এবং মোটা লোকটি তাকে সব কিছু শেয়ার করতে থাকে। কার্তিক লোকটিকে ড্রিঙ্ক করতে বলে। লোকটি যখন ড্রিঙ্ক করতে যায় তখনই তার বমি আসা শুরু করে এবং সে জানায় আগের দিনের অ্যাটাকের পর থেকে তার পেটে কোনো খাবারই যাচ্ছে না। এরপরে সে ওয়াশরুমে যায় বমি করতে এবং কার্তিক তাকে যেতে সাহায্য করলে সে তার জুতোতে কিছু ঢুকতে দেখে। সে জুতোর নিচে তাকালে দেখে একটি বড় দাঁত। তখন তার বাবার বলা কথাগুলো তার মনে পড়ে। তার বাবা বলেছিল ড্রাকুলাদের দাঁতগুলো মানুষের ছোট আঙুলের সমান হলেও তার ধার অনেক বেশি থাকে। এরপর কার্তিক ঘর চলে আসে এবং তার কাটা পায়ে মলম লাগাতে থাকে। তখন তার বাবা তার আনা সেই দাঁতটি দেখে এবং কিছু একটা ভাবতে থাকে আর একটি বই খুঁজতে থাকে, কিন্তু সেটা সে কোথাও খুঁজে পায় না। কিন্তু কার্তিক তাকে অন্য কিছু ভাবতে মানা করে এবং চুপচাপ বসে থাকতে বলে। এরপর সে তার বাবার বই থেকে পুরানো লাইব্রেরি কার্ড পায়। অন্যদিকে রুমিকে দেখানো হয় যে ডেভিডকে তার রয়ের রক্ত খাওয়ার কথা বলে। ডেভিড বলে রুমি তার ডেন্টিস্টকেও ছাড়লো না। তখন রুমি বলে যে সে তাকে কামড়ায়নি, তার আঙুল আমার দাঁতের সাথে লেগে গিয়েছিল। তখন ডেভিড জানতে চায় রয়ের ব্লাডের টেস্ট কেমন ছিল। রুমি বলে যে সে তার লাইফে কোনোদিনও এত মজার ব্লাড খায়নি। এটা শুনে ডেভিড রুমিকে বলে রয়ের ব্লাড স্যাম্পল তার জন্য নিয়ে আসতে।
এছাড়া সে রুমিকে সাবধান করে দেয় এটা বলে ম্যানহোলের কাছে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই রুমি যেন এখন আরও বেশি সতর্ক থাকে। পরের দিন সকালে রয় তার বাবার কাছে জানতে চায় যে ভাঙা ক্যানাইন কীভাবে চোঙড়া লাগাবে। সে বাবার কাছে জানতে চায় কারণ তার বাবাও একজন ডেন্টিস্ট। সে রয়কে ভাঙা ক্যানাইন ঠিক করার পদ্ধতি বলে দেয়। এরপর রয় ওখান থেকে চলে যায়। তখন আমাদেরকে একটি হাসপাতাল দেখানো হয় যেখানে ব্লাড ব্যাংক থেকে একটি লোক যায় ব্লাড নিতে, কিন্তু ওখানের ব্লাড ব্যাংকের চার্জে থাকা লোকটি জানায় যে তাদের কাছে এই মুহূর্তে কোনো ব্লাড নেই, কিন্তু আসলে তাদের কাছে অনেক গ্রুপের রক্ত ছিল যা তারা ড্রাকুলাতে সাপ্লাই দিত। এর থেকে বোঝা যায় যে তারা ওরা এবং এডির দলের লোক ছিল। অন্যদিকে কার্তিক একটি লাইব্রেরিতে যায় এবং সেখানে রয়ও ছিল। কার্তিক তার বাবার খুঁজতে থাকা সেই বইটি নেয় এবং লাইব্রেরিয়ানের কাছে গিয়ে তার বাবার সেই লাইব্রেরি কার্ডটা দেখায়। লাইব্রেরিয়ান লোকটি তার বাবাকে চিনতে পারে এবং কার্তিককে বইটি নিয়ে যেতে বলে। তাছাড়া সে তার নাম জানায় হারুবাবু। বইটি নিয়ে কার্তিক ওখান থেকে চলে যায়। ওই দিন রাতে হারুবাবু তার নাতির সাথে বসে দাবা খেলছিল, আর তখন সে তার নাতিকে জানায় যে ওরা আবার চলে এসছে। এখানে ওরা বলতে ড্রাকুলাদের বুঝিয়েছে। তার নাতি এটা শুনে হারুবাবুকে এক্ষুনি রেডিওর মাধ্যমে কাউকে এই ব্যাপারে জানানোর কথা বলে। তখন দেখা যায় তার বয়সী কয়েকজন লোকেদের কাছে খবরটা পৌঁছানো হয়। সবার শেষে লুনা লুকা নামের একজন মহিলার কাছেও কল আসে, আর তখন তাকে ফোনে কাঠমান্ডুদের আসার ব্যাপারে জানানো হলে সে বলে যে সে এই ব্যাপারে নিজেই দেখে নেবে। এরপর সে ফোনটি রেখে দেয়। সে একটি টক শোতে এসেছিল। কলটি কেটে সে ওই টক শো জয়েন করে। সেখানে টক শো এর হোস্টের কথা থেকে জানা যায় যে লুনা উইজদের জন্য একটা স্কুল খুলেছে। খুবই অদ্ভুত একটা ব্যাপার এটা। তখন লুনা বিভিন্নভাবে তার কথা বলতে থাকে। তখন হোস্টটি বলে যে লুনা সুপার পাওয়ার দিয়ে যে কাউকে খুব সহজে ম্যানিপুলেট করতে পারে। এটা শুনে লুনার রাগ হয় এবং লুনা তখন একটা জাদুর মতো করে, আর তখনই ওখানে থাকা প্রত্যেকটি লাইট বন্ধ হয়ে যায়। তখন লুনা বলে যে কেউ যেন তাকে তার পাওয়ার ইউজ করতে বাধ্য না করে। লুনা লুকা হারুবাবু সহ সবাই ছিল কাঠমান্ডুর মেম্বার। এরপর রয়কে দেখানো হয় যে তার ক্লিনিকে ছিল এবং তার রিসেপশনিস্ট আনিসার সাথে কথা বলছিল। সে আনিসাকে রুমের ব্যাপারে বলতে থাকে। তখন আনিসা জানতে চায় রয় কি রুমের থেকে ভিজিট ফি নিয়েছিল। রয় জানায় যে সে সেটা নিতে পারেনি। তাদের এ নিয়ে কথা হচ্ছিলই তখনই ওখানে রুমি আসে। রুমি আসলে আনিসা তাকে জানায় যে সে আগের দিনে পেমেন্ট করেনি। রয় তখন বলে যে ইটস ওকে এবং সে আনিসাকে রুমির ডিটেলস নিয়ে তাকে ভিতরে পাঠাতে বলে। এরপর রুমি ভিতরে চলে আসে। রয় তার দাঁত চেক করার জন্য তাকে মুখ খুলতে বলে। তখনই রুমির গালের মধ্যে রক্ত দেখে রয় ভয় পেয়ে যায় এবং আবারও অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে রুমি একটি ছোট বোতলে করে রয়ের রক্ত নিয়ে নেয়। অন্যদিকে কার্তিক তার বাসায় বসে ড্রিঙ্ক করে এবং লাইব্রেরি থেকে আনা সেই বইটিতে দেওয়া বিভিন্ন প্রাণীদের দাঁতের সঙ্গে তার পাওয়া দাঁতটি মেলাতে থাকে। তখন একটি দাঁতের সাথে সেটি মিলে যায় এবং সে বারান্দায় যেয়ে কিছু একটি ভাবতে থাকে। এদিকে রয়ের জ্ঞান ফিরে আসে। রুমি তার পাশে বসে তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। জ্ঞান ফিরলে রয় জানায় যে সে রক্ত দেখলে তা সহ করতে পারে না। তখন রুমি জানতে চায় কেন রয় ডক্টর হওয়ার প্রফেশন বেছে নিল। রয় জানায় যে তার বংশের সবাই ডক্টর, তাই তাকেও ডক্টর হতে বাধ্য করা হয়েছে। যদি তাকে অপশন দেওয়া হতো, তখন রুমি বলে যে যদি তাকে অপশন দেওয়া হতো তাহলে সে সেফ হতো, তাই না? রয় তখন জানতে চায় এটা রুমি কিভাবে জানলো। রুমি বলে যে পানি আনার জন্য সে তার কিচেনে গিয়েছিল। এরপর রুমি ওখান থেকে চলে আসছিল। তখন রয় বলে রুমি যদি তাকে তার আসল দাঁত এনে দেয় তাহলে সে লাগিয়ে দিতে পারবে। এটা শুনে রুমি কিছু একটা ভাবতে থাকে এবং ওখান থেকে চলে আসে ডেভিডের কাছে এবং ডেভিডকে রয়ের ব্লাড টেস্ট করায়। ডেভিড তখন জানতে চায় যে রয়ের বয়স কত হবে। রুমি জানায় যে হয়তো 20 হবে। তখন ডেভিড বলে যে রয় এর রক্তে সার নিয়ে সে বুঝতে পেরেছে রয় একদম ভার্জিন একটা ছেলে। রুমি তাকে বিশ্বাস করতে চায় না। তখন ডেভিড মীরার কাছে রুমিকে সাথে নিয়ে যায়। এরপর সে মীরাকেও রয়ের ব্লাড টেস্ট করায়। তখন মীরাও অবাক হয় এবং এটা থেকে বোঝা যায় যে ডেভিড ঠিক বলেছে। তখন মীরা জানতে চায় যে এটা কার রক্ত। ডেভিড জানায় এটা রুমি ডেন্টিস্টের রক্ত। মীরা বলে যে কুমার ছেলের রক্ত খেয়ে তার আরও বেশি করে রক্ত খাওয়ার ইচ্ছা জেগেছে। তখন শিলা বলে যে সে যেয়ে নিয়ে আসবে রয়ের রক্ত। মীরা প্রথমে যেতে দিতে রাজি হয় না, কিন্তু শিলা অনেক জোর করাতে সে রাজি হয়। এটা শুনে রুমি একটু চিন্তিত হয়ে পড়ে। তাছাড়া তারা রুমিকে পাঠায় না, কারণ রুমি এটা করতে পারবে না, কারণ তার দাঁত ভেঙে গিয়েছিল। এরপর রুমি শিলাকে জানায় সে যেন রয়ের থেকে অনেক বেশি রক্ত না নেয়। বেশি রক্ত নিলে রয় মারা যেতে পারে বা তাদের মতো হয়ে যেতে পারে। শিলা তখন তাকে টেনশন করতে মানা করে এবং রয়ের অ্যাড্রেস তাকে দিতে বলে। রুমি শিলাকে অ্যাড্রেস বলছিলই
তখনই চুপি চুপি অমর তাদের সব কথা শুনে ফেলে। পরের দিন কার্তিক পুলিশ স্টেশনে থাকে এবং তার কাছে ওই মোটা লোকটি আসে। সে ওই মেয়েটির স্কেচ বানাতে দেয়, কিন্তু সে একটি নায়িকার বর্ণনা দিতে থাকে। এটা দেখে কার্তিক বুঝে যায় যে লোকটি সেদিন অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। তখন লোকটি আরও বলে যে সে কোনো খাওয়া দাওয়া করতে পারছে না, আর তাছাড়া তার স্কিনও উঠে যাচ্ছে। এটা দেখে কার্তিক তাকে আবারও সে রাতের কথা ডিটেলসে বলতে বলে। এরপরে দেখানো হয় যে রুমি তার দাঁতের খোঁজ করতে সেই রেস্টুরেন্টে যায় এবং সেখানে ম্যানেজারের কাছে গিয়ে জানায় যে তার একটি এগোলের দাঁতওয়ালা নেকলেস হারিয়ে গিয়েছে ওই ট্যাংরা পার্টির দিন। তখন লোকটি তাকে আগের থেকেই বসে থাকা কার্তিকের সাথে এই ব্যাপারে কথা বলতে বলে। কার্তিকের কাছে গেলে সে রুমিকে জানায় যে ট্যাংরা পার্টির দিন হওয়া একটি কেসের ইনভেস্টিগেশনের জন্যই সে ওই পার্টিতে থাকা লোকেদের সাথে ইন্টারাকশন করছে। তারপরে সে রুমিকে বাদশার ছবি দেখায় আর জানতে চায় সে তাকে দেখেছে কিনা। রুমি অনেক ঘাবড়ে যায় এবং বলে যে সে তাকে দেখেনি। কার্তিক আরও জানতে চায় যে রুমি এখানে কার সাথে এবং কেন এসছে। রুমি বলে সে তার বয়ফ্রেন্ডের সাথে ডিনার করতে এসছে, কিন্তু তার বয়ফ্রেন্ড ডক্টর হয় একটি ইমার্জেন্সির জন্য এখানে আসতে পারেনি। এরপর রুমি আরও কথা বলতে থাকে কার্তিকের সাথে, আর তখন তার মনে পড়ে রয়ের কথা। সে চাইছিল না যে শিলা তার রক্ত খাক, এর জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে বের হয়ে যায় আর সোজা যায় রয়ের কাছে। এরপর সে রয়কে নিয়ে একটি পরিত্যক্ত থিয়েটারে যায়। সেখানে তারা দুইজন উঁচু জায়গা থেকে ঝাঁপ দেয়, আর তখন রয় পড়ে গিয়ে হাত কেটে যায়। রয়ের হাতে রক্ত দেখে রুমি নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তার রক্ত চুষে খেতে থাকে। তখন দেখা যায় রয়ের ক্ষত ঠিক হয়ে গিয়েছে। এরপর রুমি আর রয় ওখানে শুয়ে থাকে, একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন রয় চেষ্টা করে রুমির কাছে আসতে, কিন্তু সে তা পারে না। তখন রুমি বলে যে সে জানে যে রয় কখনোই কারোর সাথে ইন্টিমেট হয়নি। এরপর সে বলে এর জন্যই রয় অনেক স্পেশাল। এগুলো বলে সে হঠাৎ করে ওখান থেকে যেতে শুরু করে। অন্যদিকে শিলাকে দেখানো হয় সে রয়ের ক্লিনিকে চলে আসে, কিন্তু সেখানে আসলে সে লুনা লুকাকে দেখতে পায়। লুনা লুকা শিলাকে আটকে ফেলে এবং শিলাকে দেখে সে বুঝে যায় শিলা একটি ভ্যাম্পায়ার, এবং এরপর সে শিলার দাঁত দেখে বোঝে যে শিলা একদমই নতুন একটা ভ্যাম্পায়ার, তার এক্সপিরিয়েন্স অনেক কম। এরপর লুনা তাকে খুব বাজেভাবে মারতে শুরু করে এবং এক পর্যায়ে সে তার জাদু ছুরি দিয়ে শিলাকে একদম মেরে ফেলে। এরপর দেখানো হয় ব্লাড ব্যাংক থেকে রক্ত আসে নিচে। রক্তের বক্সটি যখনই খোলা হয় তখন তার মধ্যে শিলার মাথা থাকতে দেখা যায়। এটা জানতে পেরে ওরা তার নিদ্রা থেকে জেগে যায়। সে উঠে সবাইকে বলতে থাকে যে শিলাকে কাঠমুন্ডুরা মেরে ফেলেছে, তাই সবাইকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। এবং সে আরও জানায় যে উপরে যাওয়ার ম্যানহোল রাস্তা বন্ধ করে দেবে। এটা শুনে রুমি ঘাবড়ে যায়। এরপর রুমি যেই শিলার কাটা মাথা দেখে এবং সে অনেক কান্না করতে থাকে। তখন মীরা এবং ডেভিড মনে করে হয়তো রয় কাঠমান্ডুদের লোক, হয়তো তার ক্লিনিক ভুয়া, সে ক্লিনিক বানিয়েছে ভ্যাম্পায়ারদের ধরার জন্য। রুমি বলে যে রয় একদমই নর্মাল একজন মানুষ, সে কখনোই এরকম হতে পারে না। আর তাছাড়া শিলার সাথে এরকম হওয়ার সময় রয় তার সাথেই ছিল। এটা শুনে মীরা আর ডেভ অবাক হয়, আর রুমি তখন বলে যে শিলা এখনও ঠিক করে বাইট করা শেখেনি, তাই তার ভয় হচ্ছিল যে সে হয়তো রয়কে মেরে ফেলবে। তখন মীরা বলে যে মরে গেলেও বা তাদের কি। ডেভ বলে যে শিলার সাথে যেটা হয়েছে সেটা রুমির সাথেও হতে পারত। রুমি বলে যে তার জন্যই এটা হয়েছে, তাই সে এখন উপরে যেতে চায় এবং কাঠমুন্ডুদেরকে খুঁজে শিলাকে মারার বদলা নিতে চায়, কিন্তু ম্যানহোলের রাস্তা তো এডি বন্ধ করে দিয়েছে। তখন ডেভ বলে যে উপরে যাওয়ার আরেকটি রাস্তা আছে। পরের দিন দেখানো হয় পুলিশ স্টেশনে একটি অদ্ভুত ঘটনা নিয়ে কুণ্ডুর কাছে খবর আসে। কেউ একজন জানায় যে কুমারতলায় নাকি একটি মহিলা তার মাথা ছাড়া দেহ নিজে নিজে পড়ে গেছে। এরপর কুণ্ডু এই ঘটনার বিষয়ে তার সিনিয়র অফিসারকে জানায়। সে এটা নিয়ে ঠাট্টা করতে থাকে। কুণ্ডু এবং সিনিয়র পুলিশটা এই বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু তাদের কথা একটু দূর থেকে কার্তিক শুনে নেয় এবং সে কুমারতলায় সাথে সাথেই চলে যায় ইনভেস্টিগেশনের করার জন্য। ওখানে যে কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করলে একজন তাকে একটি বাচ্চা মেয়ের খোঁজ দেয়, যে মেয়েটি এই ঘটনার আই উইটনেস ছিল। মেয়েটির কাছে কার্তিক যায় এবং তাকে বলতে বলে যে সে কী কী হতে দেখেছে। মেয়েটি বলে তার দাদুর মূর্তি বানানোর জায়গায় একটি মহিলার মাথা ছাড়া দেহ ছিল, সেটা আপনা আপনি পুড়ে গিয়েছে, আর তার পুড়ে যাওয়ার স্টাইলটা সবার থেকে আলাদা ছিল। মনে হচ্ছিল যেন তার মধ্যে দিয়ে লাল রঙের কিছু একটা বের হচ্ছে। কার্তিক তার কথা শুনে অবাক হয় এবং ওখান থেকে চলে আসে। অন্যদিকে আমাদেরকে ডেভ অর্থাৎ ওরাকে দেখানো হয় সে লুনা লুকার সাথে কথা বলছিল। তাদের কনভারসেশন থেকে বোঝা যায় যে এডি অর্থাৎ ডেভি আসলে লুনা লুকাকে শিলা সেদিন রাতে ডেন্টিস্টের কাছে যাওয়ার খবর জানিয়ে দিয়েছিল, যা এডিকে জানিয়েছিল আমার। তার মানে এডি ইচ্ছা করেই শিলাকে লুনা লুকাকে দিয়ে মারিয়েছে। যাই হোক, লুনা লুকা এরপর এডির কাছে জানতে চায় যে বাকি ভ্যাম্পায়ারগুলো কোথায় আছে,
এডি জানায় যে তারা আছে একসাথে কোনো একটা জায়গায়, কিন্তু সে লুনা লুকাকে তাদের অ্যাড্রেস দেয় না। লুনা লুকা বলে যে ভ্যাম্পায়াররা যেখানে থাকছে সেখানে তারা শিলার কাটা মাথা পাঠিয়ে দিয়েছে। এরপর সে ওখান থেকে চলে যায়। ওদিন কার্তিক যায় হসপিটালে। শিলার বডির ফরেন্সিক রিপোর্ট করতে দেওয়া হয়েছিল। ওখানে যেয়ে কার্তিক চৌধুরী নামে একজনের সাথে দেখা করে। সে চৌধুরীর কাছে জানতে চায় শিলার রিপোর্ট কি এসছে। লোকটি জানায় এখনও শিলার সম্পূর্ণ রিপোর্ট আসেনি, তাই সে আসলে কিভাবে পুড়ে মারা গেছে তা এখনও ঠিকভাবে বোঝা যায়নি। কালকে সম্পূর্ণ রিপোর্ট চলে আসবে আর তখনই এইসব কিছু জানা যাবে। কিন্তু এখন যেটা জানা গেছে তা হলো শিলার পেটে কোনো খাবার ছিল না, বরং তার সম্পূর্ণ পেট রক্ত দিয়ে ভর্তি ছিল, তাও আবার আলাদা আলাদা গ্রুপের রক্ত। এটা শুনে কার্তিক অনেক অবাক হয়। এরপর সে কালকে রিপোর্টের জন্য বলে ওখান থেকে চলে যায়। এখন রাতের দৃশ্য দেখানো হয়। রুমি চলে আসে রয়ের ক্লিনিকে এবং সেখানে আগের রাতে সিসিটিভি ফুটেজ দেখে যেটাতে সে লুনা লোকাকে দেখতে পায়। তাছাড়া সেখানে বীরেন পালও ছিল। সেই ভিডিও ফুটেজ দেখছিল, তখনই রয় সেখানে শব্দ পেয়ে চলে আসে এবং রুমির কাছে জানতে চায় যে সে এখানে কি করছে। রুমি জানায় যে সে রয়ের রিসেপশনিস্ট হতে এসছে, কারণ সে একবারও এখানে এসে তার রিসেপশনিস্ট অনিশাকে পায়নি। এরপর রুমি জানতে চায় যে তারা যেদিন থিয়েটারে গিয়েছিল সেদিন কি কেউ এখানে এসেছিল। রয় বলে আনিশা এখানে না থাকায় কেউ তার ক্লিনিকে ঢোকে এবং ক্লিনিকের কিছু জিনিসে ডেন্ট থাকতে দেখেছে সে। তখন রুমি তাকে পুলিশের কাছে কমপ্লেন করতে বলে। এরপর তারা দুজন মিলে বাইরে ঘুরতে চলে আসে। তখন রয়কে ফুচকা খেতে দেখে রুমি বলতে থাকে তার একজন বয়ফ্রেন্ড ছিল, যার জন্য সে অনেক সিরিয়াস ছিল। সে আরও বলে এখান থেকে কাছেই তার বাসা। এরপর রয়কে নিয়ে সে একটি পরিত্যক্ত বাড়িতে যায়। তখন রয় রুমিকে ভেতরে যাওয়ার জন্য আটকায়, কারণ বাড়িটির সামনে ভেতরে না যাওয়ার কথা লেখা ছিল। তখন রুমি বলতে থাকে যে তার বয়ফ্রেন্ড তাকে প্রেগনেন্ট করে তাকে ছেড়ে দিয়েছিল। তখন তার মা বাবা তার উপর অনেক রাগ করে আর কখনোই তাকে ক্ষমা করে না। তারপর তারা বাড়িটি থেকে বের হলে রয় রুমের বাড়ি কোথায় তা জানতে চায়। তখন রুমি বলে যে ধীরে ধীরে সে তার সম্পর্কে সব কিছু জানাবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় অনেক বয়স্ক লোকেরা মিলে বসে আছে এক জায়গায়। তাছাড়া সেখানে লোনালুকা এবং বীরেন পালও ছিল। তারা সবাই ছিল কাঠমান্ডু দলের সদস্য। তারা সবাই কাঠমান্ডু হলেও তাদের সবারই কোনো না কোনো অসুস্থতা ছিল। তাই তারা চাইছিল ইয়ং কয়েকজনকে তাদের দলে অ্যাড করতে, কারণ যদি ভ্যাম্পায়ারগুলো তাদের ব্যাপারে এবং তাদের রোগের ব্যাপারে জানতে পারে তাহলে তাদেরকে খুব সহজে মেরে ফেলতে পারবে। অন্যদিকে দেব আমারকে উপরে নিয়ে আসে। এরপর সে তার কাছে জানতে চায় কে সেই মেয়ে যে বারবার মানা করা সত্ত্বেও উপরে উঠছে। আমর তখন রুমির কথা বলে। সে জানায় যে রুমির অনেক বাড় বেড়েছে, তাই তাদেরকে এখন রুমিকে শায়েস্তা করতে হবে আর তার জন্য তাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। তখন রাতে দেব তার বাসায় তার স্ত্রীর সাথে ছিল। তার স্ত্রী অনেক বেশি অসুস্থ, একদমই বেড থেকে উঠতে পারতো না। তার স্ত্রী দেবকে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু দেব তাকে অনেক ভালোবাসতো এবং সে বলে সে এরকমটা কখনোই চায় না। সে চায় তারা সারা জীবন একসাথে থাকবে। তার পরের দিন দেখানো হয় শিলার রিপোর্ট চলে এসছে। তখন চৌধুরী কার্তিককে কল করে তাকে জানায় যে শিলার মৃত্যু জিন মিউটেশনের কারণে হয়েছে, তার রোদে অ্যালার্জি ছিল। তখন কার্তিকের মনে পড়ে যে বাদশারও তো একই সমস্যা হয়েছে, তাই সে তাড়াতাড়ি করে বাদশাকে কল করে। তখন বাদশা জানায় যে তার শরীরের অবস্থা দিন দিন আরও বেশি খারাপ হচ্ছে। সে এখন না বিছানা থেকে উঠতে পারছে, না খেতে পারছে, আর না কিছু করতে পারছে। আসলে বাদশা ধীরে ধীরে ভ্যাম্পায়ারে পরিবর্তিত হচ্ছে। এরপর দেখানো হয় নিচের সব ভ্যাম্পায়াররা মিলে শিলার অন্তিম সংস্কার করছে। এরপর তা শেষ হলে ওরা এবং এডি অর্থাৎ ডেভ মিলে বসে থাকে। ওরা বলে তাদের উচিত কাঠমান্ডুদের মেরে ফেলা, না হলে তারা ভ্যাম্পায়ারদের শেষ করে দিবে। ওই দিন রাতে রুমি আবারও ওপরে আসে এবং পুলিশ স্টেশনে যায় রিপোর্ট লেখানোর জন্য। তখন সেখানে কার্তিক চলে আসে এবং সে আগেও রুমিকে দেখেছে, এই জন্য সে এখানে রুমিকে দেখে শকড হয়ে যায়। কিন্তু তার থেকেও বেশি শকড হয় রুমি। যাই হোক, রুমি তারপর কার্তিককে জানায় যে তার বয়ফ্রেন্ডের ক্লিনিকে কিছু চোর ঢুকেছিল, যার প্রমাণ হিসাবে তার কাছে সিসিটিভি ফুটেজও ছিল। তখন কার্তিক তার সাথে ওই ক্লিনিকে যায়। ক্লিনিকে যাওয়ার পথে কার্তিকের সাথে রুমির অনেক ভালো কনভারসেশন চলতে থাকে এবং তারা রয়ের ক্লিনিকে চলে আসে। ক্লিনিকে আসার পর কার্তিক সবার প্রথমে ক্লিনিকের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল লুনা লুকা এবং বীরেন পাল মিলে রয়ের ক্লিনিকে ঢোকে। এরপর এখানে রয় চলে আসে এবং পুলিশকে সেখানে দেখে সে অবাক হয়ে যায়। তাই সে রুমিকে ওখান থেকে একটু সাইডে নিয়ে আসে এবং তার কাছে জানতে চায় যে সে কেন পুলিশকে ডেকেছে।
তার বাবা যদি জানতে পারে তাহলে তাকে ঘর থেকে বের করে দেবে। তারা তাদের কথা বলছিল, তখনই সেখানে কার্তিকও চলে আসে। কার্তিক এসে রয়ের কাছে জানতে চায় যে তার ক্লিনিকের থেকে কি কি চুরি হয়েছে। রয় জানায় সে একটি পেন চুরি হয়েছে। এরপর কার্তিক তাদেরকে তার পায়ের ক্ষতর কথা জানায়, যেটা রুমির দাঁতের কারণে হয়েছিল। তাদের এগুলো নিয়ে কথা হচ্ছিলই, তখনই কার্তিকের কাছে বাদশার কল আসে। বাদশা তাকে জানায় যে সে অনেক বেশি অসুস্থ, এই জন্য সে একটি হসপিটালে ভর্তি হয়েছে। কার্তিক এটা জানতে পেরে তাড়াতাড়ি করে বাদশাকে দেখার জন্য সেখান থেকে চলে যায়। সে দ্রুত হসপিটালে গিয়ে পৌঁছায়। এরপর সে বাদশার সাথে দেখা করলে সে দেখে বাদশা একদম ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে, তাকে একদমই চেনা যাচ্ছে না। এরপর হঠাৎ করেই বাদশা কার্তিকের উপর হামলা করতে যায়, আর তখনই একটি অদ্ভুত শক্তি এসে বাদশাকে মেরে ফেলে, যেটা আর কেউ না বরং ওরা ছিল। এরপর দেখানো হয় রুমিকে। সে জানতে পেরে গেছে যে ওরা বাদশাকে নিচে নিয়ে এসছে, কারণ বাদশা সম্পূর্ণ ভ্যাম্পায়ারে হয়ে গেছিল। কিন্তু সমস্যা হলো বাদশা রুমিকে চিনে ফেলবে যে রুমিই তাকে কামড়েছিল। তারপরে সে এটা যদি ওরাকে বলে দেয় তাহলে ওরা রুমিকেই মেরে ফেলবে। তাই রুমিকে কোনো না কোনোভাবে তার দাঁত আবারও লাগাতেই হবে, না হলে ওরা তাকে খুব জলদিই ধরে ফেলবে যে সে এই কাজ করেছিল। এই সব কিছু ভেবে ভেবে রুমি অনেক ঘাবড়ে যায়। এখন সে কি করবে? সে যদি দাঁত লাগাতে না পারে তাহলে তার অবস্থা কি হবে? সে তো সবার সামনে ধরা পড়ে যাবে। এরপর দেখানো হয় ওরা বাদশাকে নিচের নিয়মকানুন শেখাচ্ছে। সে তাকে সব কিছু জানাতে থাকে যে কীভাবে কী করতে হবে আর কিভাবে এখানে থাকতে হবে। তখন ওরা দেখে বাদশার মুখের অবস্থা ঠিক নেই, কারণ বাদশা নতুন নতুন ভ্যাম্পায়ার হয়েছে। তখন সে বাদশার ঘাড়ে কামড় দেয়। এরপর বাদশা একদমই ঠিক হয়ে যায়। অন্যদিকে আমাদের রয়ের বাবাকে দেখানো হয়। সে আবারও রয়ের বিয়ের জন্য নতুন নতুন মেয়ে দেখতে শুরু করে। সে এবার ছেলের বিয়ে দিয়েই ছাড়বে, কিন্তু রয়ের এগুলো একদমই ভালো লাগে না। তাই সে তার বাবাকে জানায় যে সে একটি মেয়েকে পছন্দ করে, এই জন্য সে আর মেয়ে দেখতে চায় না। তখন তার বাবা তাকে বলে তাহলে ওই মেয়েটিকে নিয়ে তার বাসায় ডিনার করতে। অন্যদিকে কাঠমান্ডুরা কিছু রীতিনীতি পালন করছিল। ওখানে লোনালোকা উপস্থিত ছিল। কিছুক্ষণ পরেই ওখানে তার কাছে একজন লোক আসে এবং সে তাকে জানায় তার সাথে দেখা করার জন্য একজন পুলিশ এসছে, আর পুলিশ তার সাথেই কথা বলতে চায়। পুলিশটি আর কেউ না, কার্তিক ছিল। এরপর যখন লুনা কার্তিকের সামনে আসে তখন কার্তিক লুনার কাছে জানতে চায় সে রয়ের ক্লিনিকে সেদিন রাতে কি করছিল, কারণ সিসিটিভি ফুটেজে সে স্পষ্ট দেখেছে যে লুনা লুকা ক্লিনিকে চোরের মতো ঢুকেছে। এরপর তাদের কথাবার্তা চলছিল, আর তখন লুনা লুকা জানতে পারে যে কার্তিক বীরেন পালের ছেলে। তারপর লুনা লুকা কার্তিকের সাথে তার বাবাকে নিয়ে আগের ঘটে যাওয়া কিছু কথা বলতে থাকে। সে বলে যে তার বাবাকে হয়তো সবাই পাগল বলে মনে করত, হয়তো কিন্তু সে অনেক বেশি সাহসী ছিল। 70-এর দশকে অনেকগুলো ভ্যাম্পায়ার মিলে পৃথিবীতে হামলা করেছিল। তারা সবার আগে পুলিশদের উপর হামলা করে, তারা সবাইকে মারতে থাকে। কিন্তু বীরেন পালের গলায় রূপের চেন ছিল, যার জন্য ভ্যাম্পায়ার তাকে মারতে পারেনি। আর তখন তার বাবা অনেক সাহসিকতার সাথে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করেছিল। সে চাইলেই ওখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু সে পালিয়ে যায়নি। সে সবার জন্য লড়েছে, সবাইকে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচিয়েছে। তার মতো সাহসী কাউকে আজ পর্যন্ত লোনালুকা দেখেনি। এইভাবে সে কার্তিকের বাবার অনেক প্রশংসা করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদের দেখানো হয় নিচের দুনিয়ার দৃশ্য। এখানে ওরা সকল ভ্যাম্পায়ারদেরকে এক জায়গায় জড়ো করে এবং বাদশাকে যে বাইট করেছিল তাকে খুঁজে বের করতে বলে। বাদশা সবাইকে খুব মনোযোগ সহকারে দেখে। সে খুঁজে বের করার অনেক চেষ্টা করে তাকে কে বাইট করেছিল। দেখা শেষ হলে সে ওরাকে জানায় যে তাকে যে ভ্যাম্পায়ারটি বাইট করেছিল সে এখানে নেই। এরপর আবারও আমাদেরকে লুনালুকা এবং কার্তিককে দেখানো হয়। লুনালুকাকে তার পাওয়া দাঁতটি দেখায় কার্তিক। লুনালুকা তাকে জানায় যে এটি একটি ভ্যাম্পায়ারের দাঁত। সে তাকে আরও জানায় যে ভ্যাম্পায়াররা আবারও উপরে উঠতে শুরু করেছে, তাই তাদেরকে একসাথে হয়ে ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলতে হবে, কারণ ভ্যাম্পায়াররা মানুষের জন্য ক্ষতিকর। তারা মানুষের রক্ত খায়, এর ফলে মানুষ মারা যেতে পারে। আবার অনেক আছে যারা ভ্যাম্পায়ারে পরিণত হয়, তাই যেভাবে হোক তাদেরকে আমাদের আটকাতেই হবে। এরপর লুনালুকা তাকে মেম্বারের ব্যাপারে সব কিছু জানিয়ে দেয়। সে বলে এখন তাদের অনেক ইয়ং মেম্বার লাগবে এবং ইয়ং মেম্বার তাদের হাতিয়ার, কারণ তাদের গ্রুপে যত মেম্বার আছে বেশিরভাগই অনেকে বয়স্ক হয়ে গিয়েছে এবং তাদের শরীরে এক একজনের এক এক রকমের রোগ দেখা দিয়েছে, তাই তারা এখন দুর্বল। এই জন্য তাদের গ্রুপটিকে আরও স্ট্রং বানাতে হলে এখন তাদের অনেক ইয়ং মেম্বারদের প্রয়োজন। কার্তিক যেহেতু ইয়ং তাই সে তাকে তাদের গ্রুপে জয়েন হতে বলে। এরপর সে জিজ্ঞেস করে কার্তিকের কি কাউকে সন্দেহ হয়। তখন কার্তিক জানায় যে তার রয়ের উপর সন্দেহ হচ্ছে। লুনালুকা যে হসপিটালে গিয়েছিল রয় ওই হসপিটালেরই ডেন্টিস্ট। তার কেন জানি রয়ের উপর সন্দেহ হয়।
কারণ সে সবসময় অদ্ভুত আচরণ করতে থাকে। এরপর আমাদেরকে দেখানো হয় রুমিকে, যে রয়ের ক্লিনিকে যায় এবং তাকে একটি দাঁত দেখায় আর বলে যে এটাই তার দাঁত। দাঁতটি আসলে শিলার দাঁত ছিল। রয় এত বড় একটি দাঁত দেখে রুমিকে বলে যে সে 4 বছর ধরে ডেন্টিস্টের পড়াশোনা করেছে, তাই সে এই দাঁত দেখে বলে দিতে পারে যে এটা কখনোই রুমির দাঁত না। রুমি তখন দাঁতটি লাগানোর চেষ্টা করে দেখতে বলে। এটা শুনে রয় দাঁতটি ফিক্স করার চেষ্টা করে। এরপর রয় যখন রুমির মাড়ির ফাঁকা অংশের সাথে ওই দাঁতটি লাগাতে যায়, তখন সে দেখে আপনা আপনি দাঁতটি লেগে গিয়েছে। এটা দেখে রয় অনেক বেশি অবাক হয়ে যায় আর রুমি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন তার কাছে তার দুটি দাঁতই আছে। আর এই খুশিতে রুমি রয়কে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানায়। কিন্তু রুমি যখন রয়কে জড়িয়ে ধরে তখন তার রয়কে বাইট করতে ইচ্ছে করে। এখন তার কাছে দুটো দাঁতই ফেরত এসছে। তাছাড়া রয়ের ব্লাড একদমই ফ্রেশ ছিল, কিন্তু কোনোভাবে সে নিজেকে কন্ট্রোল করে, কারণ সে যদি রয়কে বাইট করে ফেলে তাহলে রয়ের মৃত্যুর ঝুঁকি আছে আর সে এটা কখনোই চায় না। এরপর রয় রুমির কাছে জানতে চায় যে যখন সে তার দাঁত লাগাচ্ছিল তখন কিভাবে তার দাঁত আপনা আপনি লেগে গেল। রুমি তাকে বলে যে এখন এটা জানার সঠিক সময় নয়, সময় আসলে সে তাকে সব কিছু খুলে বলবে। এরপর রয় রুমির কাছে জানতে চায় যে রুমি কি তার বাবা মায়ের সাথে দেখা করতে যাবে, কারণ তার বাবা মা তাকে রোজ রোজ নতুন নতুন মেয়ে দেখিয়ে বিয়ে করার জন্য ফোর্স করছিল। কিন্তু রয় এইগুলো চায় না, তার এগুলো একদমই ভালো লাগে না। সে এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে চায়। এই জন্য রুমিকে সে বলছে, কারণ রুমি যদি একবার তাদের সাথে দেখা করে তাহলে তারা এরকম করা বাদ দিয়ে দেবে। এর ফলে রয়ও এসব ঝামেলার থেকে মুক্তি পাবে, তার আর প্রতিদিন নতুন নতুন মেয়ে দেখতে যেতে হবে না। এরপর দেখা যায় তারা দুজন মিলে একটি আর্ট গ্যালারিতে ঘুরতে যায়। সেখানে রুমি রয়কে বলে যে রয় অনেক বেশি সিম্পল, তাই সে কারো প্রথম চয়েস হতে পারে। আর তখনই সে পরের দিন রাতে তাদের বাসায় ডিনারের জন্য আসতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় কার্তিক যখন তার বাসায় আসে তখন বীরেন পাল তার জন্য অপেক্ষা করছিল। কার্তিক তার বাবাকে বলে যে সে একদমই সঠিক ছিল, কারণ নিজের চোখে ওই ভ্যাম্পায়ারকে সে দেখেছে। এই কথা শোনার পর বীরেন পাল তাড়াতাড়ি করে কার্তিকের গলায় একটি রূপোর চেন পরিয়ে দেয় এবং তাকে বলে যে এটা যদি কার্তিক পরে থাকে তাহলে ভ্যাম্পায়াররা তার উপর অ্যাটাক করতে পারবে না। এরপর কার্তিক বলে যে সে এই সত্যিটা দুনিয়ার সামনে এনে ছাড়বে যে ভ্যাম্পায়াররা আসলেই হয়। তার বাবার সাথে এসব কিছু বলার পর কার্তিক ওখান থেকে সোজা চলে যায় রয়ের ক্লিনিকে। কার্তিক ওখানে যেয়ে রয়কে দেখে। রয়ের ক্লিনিকে আসার কারণ হলো কার্তিকের মনে সন্দেহ ছিল রয় হয়তো কোনো না কোনোভাবে ভ্যাম্পায়ার হতে পারে, অথবা রয় যে কোনোভাবে ভ্যাম্পায়ারদের সাথে জড়িত আছে। তখন কার্তিক রয়কে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। অন্যদিকে মীরা বাদশাকে নিচের কিছু নিয়ম কানুন জানাতে থাকে। সে তাকে বলে যে রসুন থেকে তাকে দূরে থাকতে হবে, কারণ রসুন তাদেরকে উইক করে ফেলে। আর তার সাথে সাথে রূপের চেন থেকেও তাকে আরও বেশি দূরে থাকতে হবে, কারণ রূপোর চেন আরও বেশি উইক করে দেয়। এদিকে ক্লিনিকে কার্তিক রয়কে তার গলার রূপোর চেনটি দেখাতে থাকে, কারণ যদি রয় একজন ভ্যাম্পায়ার হয় তাহলে এই রূপোর চেন তাকে দুর্বল করবে। কিন্তু রূপোর চেনের এত কাছে থেকেও রয়ের কিছুই হচ্ছিল না। এরপর কার্তিক তাকে এই চেনটা তার গলায় পরতে বলে। কার্তিকের কথা মতো রয় চেনটা তার গলায় পরে নেয়, আর তখনও তার কিছুই হয় না। এরপর কার্তিক রয়ের দিকে বন্দুক তাক করে আর তাকে ভয় দেখিয়ে তার দাঁত দেখাতে বলে, কারণ ভ্যাম্পায়ারদের দাঁত বড় হয়। তখন রয় তাকে তার দাঁত দেখায়, যা একদমই নর্মাল ছিল। আবারও কার্তিক আরেকটি ফন্দি করে। সে এখন কিছু রক্তের ফোঁটা ফেলে রয়ের সামনে এবং আবারও রয়ের দাঁত দেখতে চায়। তখন রয়ের দাঁত একই রকম ছিল। এগুলো সব শেষ হলে রয়কে দেখা যায় সে তার গাড়িতে বসে আছে। তখন সে গুগলে সার্চ করে ভ্যাম্পায়ারদের ব্যাপারে। সে এখানে কিছু রিসার্চ করে জানতে পারে যে ভ্যাম্পায়ারদের দুর্বলতা হলো সিলভার। তারপর সে তার বাসায় চলে আসে। সে তখন তার বাসায় ছিল। তখন কিছুক্ষণ পরে সেখানে রুমিও চলে আসে। রুমিকে সে ওয়েলকাম করে এবং নিজের মা বাবার সাথে দেখা করায়। যখন তার মা বাবা রুমিকে দেখে তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ রুমি অনেক বেশি সুন্দর ছিল। এরপর যখন রয়ের বাবা জানতে পারে যে রুমি ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে তখন তারও রুমিকে অনেক বেশি ভালো লাগে। এরপর ডিনারের সময় চলে আসে। তারা সবাই টেবিলে বসছিল এবং রয়ের মা অনেক অনেক ভালো ভালো খাবার রান্না করেছিল। তারা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে। তখন রুমি তাদেরকে জানায় যে সে ভেজিটেরিয়ান, তাই তাকে রসুনের সবজি দেওয়া হয়, যেটা দেখে রুমি অনেক ঘাবড়ে যায়। আর এই ডিশটি রয় স্পেশালি রুমির জন্য নিজের হাতে বানিয়েছে। রয় এটা ইচ্ছে করেই করে, কারণ তার মনে হচ্ছিল যে রুমি একজন ভ্যাম্পায়ার। এরপর রয় তাকে ডিশটি খাওয়ার জন্য অনেক বেশি ফোর্স করে। রুমিকে না চাইতেও সেই ডিশটি খেতেই হয়। আর খাওয়া শেষে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে যাওয়ার পর সে বমি করতে থাকে, কারণ রসুন তাকে দুর্বল করছিল। আর এরপর সে ফ্রেশ ব্লাড খায়,
কারণ এটা রসুনের এফেক্টকে কমাতে পারত। অন্যদিকে ওয়াশরুমের বাইরে রয় রুমির জন্য অপেক্ষা করছিল। তখন রুমি রয়কে বলে অনেক রাত হয়েছে, তাকে এখন তার বাসায় ফেরত যেতে হবে। রয় তাকে বলে যে তার মা রুমির জন্য কিছু উপহার রেডি করেছে। আসলে উপহারটি ছিল একটি রূপোর হার। উপহারটি দিয়ে রয়ের মা রুমিকে এটা পরতে বলে। না চাইতেও রুমিকে এটা পরতে হয়, কিন্তু পরার সাথে সাথে তার শ্বাস ঘন হতে শুরু করে। রয় রুমিকে বলে যে সে রুমিকে তার বাসায় ছেড়ে দিয়ে আসবে, কিন্তু রুমি তাকে মানা করে। সে বলে যে না, আমি একাই আমার বাড়ি যেতে পারবো। এরপর রুমি দ্রুত রয়ের বাড়ি থেকে বের হয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। রুমি যখন ট্যাক্সিতে ছিল তখন তার মাথা ঘোরাচ্ছিল, আর তখন তার পিছন পিছন আমরা রয়কে দেখতে পাই যে রুমিকে ফলো করছিল। রুমি তখন রাস্তা দিয়ে স্টেশনের কাছে যায়, যেখানে রয়ও তার পিছু করছিল। তখনই হঠাৎ করে রুমি উধাও হয়ে যায়। রয় তখন ভাবতে থাকে যে একটি পিলারের পেছন থেকে কিভাবে রুমি গায়েব হয়ে যেতে পারে। এরপর সে ওই পিলারটিতে হাত রাখে, আর হাত রাখার সাথে সাথে পিলারটি একটি দরজায় কনভার্ট হয়ে যায়। ওই দরজা দিয়ে রয়ও ভেতরে প্রবেশ করে, আর একটি দৃশ্যের মাধ্যমে এই পার্টটি শেষ হয়ে যায়। এরপর কি হতে চলেছে, রয় কি রুমির সব সত্যটা জেনে যাবে, এবং রয় যখন ভ্যাম্পায়ারদের দুনিয়ায় যাবে তখন সে কিভাবে তাদের হাত থেকে বাঁচবে, ভ্যাম্পায়াররা রয়ের সাথে কি করবে, এই মানুষ এবং ভ্যাম্পায়ারের ভালোবাসার কাহিনী কোন দিকে ঘোরাবে, তা আমরা পরবর্তী পার্টটিতে জানতে পারবো, যে পার্টটি আমি খুব দ্রুত আপনাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, এই পার্টটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও পাওয়ার জন্য।